সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা সবাই লক্ষ্য করেছি যে গতকাল স্বাস্থ্য সংস্কার যে কমিশন তাদের রিপোর্টটি পেশ করেছেন প্রধান উপদেষ্টা বরাবর, এবং সেটি নিয়ে এখন বিভিন্ন জায়গায় আলোচনা চলছে। এর ভালো দিক এবং কতখানি সেটি আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বেশি বেগবান করবে সে বিষয়টি কিন্তু সর্বাধিক আলোচিত হচ্ছে। এবং এটি সর্বাধিক সত্যিকার অর্থে যে আমাদের সংবিধানে স্বাস্থ্যকে মৌলিক অধিকার বলা হলেও স্বাস্থ্যের যে একেবারেই গুরুত্বপূর্ণ যে খাতগুলো রয়েছে সেটিকে আইন অনুযায়ী বাস্তবিক অর্থে প্রায়োগিক দিকে যে গ্যাপগুলো অথবা যে জায়গাটিতে এতদিন পর্যন্ত সীমাবদ্ধতা ছিল সেটিকে মাঠ পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে নিয়ন্ত্রণের জন্য একেবারেই খুব সুরক্ষিত সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অনেকগুলো রিকমেন্ডেশন বা সুপারিশ করা হয়েছে যেটি বাংলাদেশের স্বাস্থ্য খাত, যেটি আসলে স্বাধীনতার এই 54 বছরেও যে জায়গাগুলোকে স্পর্শ করতে পারিনি, যে জায়গাগুলোকে আমরা পৌঁছাতে পারিনি, সে জায়গাগুলোকে সুরক্ষিত করবে। এবং সেই সমস্যাগুলোকেই আমরা আসলে এই মুহূর্তে আমরা কাজ করতে চাচ্ছি। এবং বর্তমানে আমাদের সাথে সে আলোচনায় আজকে যুক্ত হচ্ছেন জাতীয় অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান, চেয়ারম্যান জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশন, সভাপতি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এবং জি স্যার, সাবেক চেয়ারম্যান। আমরা আসলে এখনো যেটি চলমান সেটি আপনাকে বলছি। একই সঙ্গে যুক্ত রয়েছেন ডাক্তার আবু মোহাম্মদ জাকির হোসেন, সদস্য জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশন, সভাপতি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এবং সাবেক পরিচালক প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর, সাবেক আঞ্চলিক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল। আপনাকে স্বাগত ডক্টর জাকির আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আমরা শুরুতেই অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান আপনার কাছে আসতে চাই যে এই যে খুব ভীষণ প্রতীক্ষিত একটি বিষয়, আমরা আসলে যতগুলো সংস্কার আমাদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশের 6-24 জুলাইয়ের পরের যে প্রেক্ষাপটটি, সেখানে ব্যাপক সংস্কারের একটি চাহিদা তৈরি হয়েছে বিভিন্ন সেক্টরে, এবং স্বাস্থ্যকে একটি গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেই কমিশনের প্রধান হিসেবে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করেছেন, এবং গতকাল সেই রিপোর্টটি আপনি পেশ করেছেন। এই রিপোর্টটি পেশ করতে যে এই গত 4.5 মাসের যে জার্নি, এবং আপনার 12 জন যে সদস্য রয়েছেন, আসলে মূলত কি ধরনের চ্যালেঞ্জগুলো আসলে আপনি ফেস করেছেন বা আপনাকে মুখোমুখি হতে হয়েছে? আমি শুরুতেই তো বলেছি, কালকেও বলেছি যে এই প্রথম 47 সালের পরে যে একটা স্বাস্থ্য নিয়ে কমিশন হলো, তো এটা একটা নিশ্চয়ই বিরাট সুযোগ হয়েছে। তো এখন স্বাস্থ্য জিনিসটা এরকম যে এটা খুবই সংবেদনশীল, সবারই প্রয়োজন, তাই না? আবার স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য এটা তো বিভিন্ন দিক থেকে দেখা, যে যেটা সবচাইতে ভালো সেটাই যে সবচাইতে অ্যাচিভেবল তা তো নয়। যেন আমরা চিকিৎসা করছি, যে চিকিৎসাতে যে জিনিসটা মোস্ট এফেক্টিভ সেটা মে বি মোস্ট এক্সপেন্সিভ, তাই না? সুতরাং এটাকে কখনো কস্ট বেনিফিট বা অ্যাফোর্ডেবিলিটি এর বাইরে আসে আলাপ করা যাবে না। তো আমি যে কথাটা বলবো যে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। তো এই প্রকাশ্যে প্রথমবার সরকার, আমার জানা মতে যে সরকার রিয়েলাইজ করলো যে এটা একটা বিষয় গুরুত্ব বহন করে এবং এর সংস্কার করা প্রয়োজন। তাতে তো এই জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই, কারণ এটা যে করেছে। দ্বিতীয়টা বলবো যে আমাদের যে কমিশনে যে মেম্বার দিয়েছিল, সে মেম্বার তো সরকারে দিয়েছে। তো আমি নিজেকে ভাগ্যবান মনে করেছি, এটা বলেছি আমি, যে আমাদের যে সংস্কারে যারা মেম্বার ছিলেন, যারা একজন এখানে আছেন, এরা সবাই অভিজ্ঞ ছিল, এবং স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য কেয়ার ডেলিভারি ইত্যাদি ব্যাপারে তারা শুধু অভিজ্ঞ নয়, প্যাশনেট না। এবং সেজন্য আমরা কিন্তু অনেক সময় হিটেড ডিবেট হয়েছে আমাদের মধ্যে হয়ে, কিন্তু তারা যেহেতু সেন্সিবল, সেজন্য আমরা একটা কনসেনসাসে এসে যেটা আমরা
পেশ করেছি। এবং আর একটা কথা আমি বলবো যে আমরা কিন্তু একটা জিনিস নিয়ে অনেক ডিবেট করেছি। জি। সেই ডিবেটটা যেটা আমি শুরুতেই বললাম যে এটা অ্যাচিভেবল টার্গেট কিনা, যে আমরা মনে করছি এটা অ্যাচিভেবল, বুঝলেন না। যেমন আমি উদাহরণ থেকে আমার মনে হয় প্রফেসর জাকির আর ভালো বলবে, যেহেতু ওই ফিল্ডে এক্স্যাক্টলি করেছে। আমরা কেন বললাম না যে এই হেলথ কেয়ারটাই সম্পূর্ণ এই হোক, ইউনিভার্সাল হেলথ কেয়ার হয়ে যাক, বিনামূল্যে দেওয়ার, সেটা আমরা বর্তমানে বাংলাদেশের মধ্যে সে অ্যাচিভেবল টার্গেট মনে করি না। তাই দিনে কিন্তু প্রাইমারি হেলথ কেয়ার সেটা কিন্তু ইট উইল কাভার মোর দ্যান 90%। জি। এটা অ্যাচিভেবল টার্গেট। তাহলে আবার এটা কিন্তু বলতে হবে যে এটা যে শুরু করলে এই মুহূর্তে অ্যাচিভ হয়ে যাবে তা হতে পারে না, কিন্তু কোথাও না কোথাও শুরু করতে হবে। তো শুরু করলে তাহলে ওভার টাইম সেটি নিয়ার ফোরসিবল ফিউচারে হবে। কারণ ওটা করতে গেলে প্রাইমারি হেলথ কেয়ার বেসিকটা থাকতে হবে, রেফারেল সিস্টেম গ্রো করতে হবে, ডাক্তারদের ওইভাবে ট্রেন করে আনতে হবে। খালি ডাক্তার না, চিকিৎসা সেবায় তো ডাক্তাররা খুবই ইম্পর্ট্যান্ট। তো ডাক্তারই কিন্তু একমাত্র চিকিৎসা সেবার ম্যান পাওয়ার নয়, তাই না? তো তাদেরও প্রিপেয়ার করে আনতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা, ট্রেনিং ব্যবস্থা এর থেকে টিউন করতে হবে, কিন্তু এটা অ্যাচিভেবল টার্গেট। জি, মানে মূল জায়গাগুলোতে আসলে আমি বুঝতে পেরেছি যে যে বিষয়গুলো নিয়ে আপনি দীর্ঘ সময় এই গত 4.5 মাস সবার মানে পরামর্শ এবং সবকিছু নিয়ে কাজ করেছেন, এবং সেটিরই প্রতিফলন আমরা এই রিপোর্টে দেখতে পেয়েছি। এবং আমরা এটাও বলতেছি, এটা করতে কিন্তু আমরা খুবই ওয়াইড ডিসকাশন করছি। ওয়াইড, আমার মনে হয় না অন্যরা কেউ এত ওয়াইড ডিসকাশন করছে। এবং আমি আরেকটা কথা যোগ করতে চাই, এর সঙ্গে আপনার কিছু জরিপও করেছেন। হ্যাঁ, তা তো বটেই। জনমত জরিপ করেছি, জনমত জরিপ চায়, তাই না? সে জনমত জরিপ করেছি। ইনফ্যাক্ট আমরা নিজেরা অত সন্তুষ্ট নেই এই জনমত জরিপ এই 4 মাসের মধ্যে করা তো আসলে সম্ভব না। সুতরাং একটা লিমিটেড জনমত জরিপ করেছি, তাতে মোটামুটি যাতে আইডিয়া পাওয়া যায়। অনেকে প্রশ্ন করছে আমাকে যে আমরা হয়তো সময় বেশি নিলাম কেন, তাই না? কিন্তু যদি ভালো করে করতে হয় তা আমি বলবো যে আরও বেশি সময় দরকার ছিল, তাই না? কারণ সরকার নভেম্বরের মাঝামাঝি কমিশন করে দিয়েছে। কমিশন করে দেওয়ার সাথে সাথে কমিশনের এই ঢাল নাই, তরল নাই, নিধিরাম সর্দার, অফিসও নাই, লোকজনও নাই, কিন্তু আমরা তার জন্য বসেছিলাম না। আমরা অফিস নাই, লোকজন নাই, তাহলে আমরা আমাদের নিজস্ব দেয়া, যেমন আমি ডায়াবেটিসের সভাপতি, তো ডায়াবেটিস সমিতির অফিস ব্যবহার করে তাদের সেক্রেটারি আমরা কাজ শুরু করে দিয়েছি। তা নাহলে এত তাড়াতাড়ি আসা যাইতো না। তো তারপরে মানে আমাদের কমিশন মেম্বাররা খালি কথা শুনে না, ভিজিট করেছে, আমাদের দুর্গম এলাকাও ভিজিট করছে, পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোও কিন্তু ভিজিট করেছে, তাদের অপিনিয়ন নেওয়া হয়েছে। এবং সবার অপিনিয়ন ইনভাইট করেছি যে আমরা, এবং সেগুলো কিন্তু সব থরলি পড়েছি। কারণ এই সুযোগে আমি বলতেছি যেন অনেকে মনে করতে পারে যে আমরা সবাইকে পার্সোনাল ইন্টারভিউ দিতে পারি নাই। তো এই 4 মাসে এত লোকের ইন্টারভিউ নেওয়া তো সম্ভব নয়, কিন্তু তাদের সবাইকে অনুরোধ করছে আপনারা লিখিত দিয়ে দেন। সেটা আমরা সিরিয়াসলি কনসিডারেশন নিয়েছি। না, অবশ্যই। এবং এছাড়াও বিভিন্ন রকমের আপনারা মতামত নিয়েছেন, সেমিনার অথবা এই ধরনের স্বাস্থ্য বিষয়ক অনেকগুলো প্রোগ্রাম আমরা দেখেছি, এক্সপার্ট যারা রয়েছেন। আমি সরাসরি ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন আপনার কাছে একটু আসি, যে স্বাস্থ্য আসলে আমরা শুনেই আসছি স্বাস্থ্য মৌলিক অধিকার, আমাদের অন্যান্য মৌলিক অধিকারের মতো, কিন্তু সে বাস্তবিক প্রায়োগিক দিক কিন্তু সেভাবে ছিল না। প্রাথমিক স্বাস্থ্যকে আপনারা সংবিধানের অংশ হিসেবে দেখতে চেয়েছেন এবং সেজন্য সংবিধান সংশোধনের সুপারিশ করছেন, যেটি 1 নম্বর সুপারিশ ছিল। আসলে এই জায়গাটিকে আসলে কিভাবে আপনারা দেখছেন, মানে কেন সংবিধান সংশোধন এবং পরবর্তীতে আইন প্রণয়নের বিষয়টিকে এত গুরুত্ব দিয়েছেন? আসলে সংবিধানে তো বলা আছে যে স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। তো এখন মৌলিক অধিকার বলতে কি বোঝায়, এর সংজ্ঞা কি, এর প্রয়োগ কিভাবে হবে, এই জিনিসগুলো কিন্তু সুস্পষ্ট না। কারণ আমি শুধু মৌলিক অধিকার বললে তো হবে না, এটাকে আমাকে একটা আইনের ধাঁচের মধ্যে ফেলতে হবে, মানে আইনের শক্তি এর মধ্যে যোগাতে হবে, যেটা ছিল না। যে জন্য সরকার কখনো
বাধ্য ছিল না জনগণকে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা তাদের প্রয়োজন অনুযায়ী যার যতটুকু যেখানে যেভাবে প্রয়োজন দেয়া এটা বাধ্যবাধকতা ছিল না। আমরা বলেছি এটা আইন করতে হবে, তাহলে একটা বাধ্যবাধকতা আসবে। আইন করে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সবাই যাতে বিনামূল্যে পায়। এখন কেউ কেউ প্রশ্ন করেন যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা যাতে বিনামূল্যে দেওয়া হচ্ছে, জি, আপনার সরকারের এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে কারোর জন্য দরজা বন্ধ, সবাই যেতে পারে ওপেন। এবং আমরা তাহলে সেই দিক দিয়ে সবাই কিন্তু সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্যা হলো যে মান এবং পরিমাণের, যেই পরিমাণে দরকার, যত মানুষের দরকার, যে সমস্ত সমস্যাগুলো সমাধানের জন্য দরকার সেই পরিমাণটা যথেষ্ট না। আর মান নিয়ে তো মানুষ সবার অসন্তুষ্টি আছে, তো মানও নির্দিষ্ট করা নাই। এখন আমি যদি বলি যে এটা আইন করা হলো, তাহলে কিন্তু আমাকে তখন বাধ্য হয়ে এই জিনিসগুলোর দিকে নজর দিতে হবে। জনগণের যেহেতু প্রাইমারি হেলথ ফ্রি হবে, তাহলে যার যতটুকু যেভাবে প্রয়োজন আমাকে সেটা নিশ্চিত করতে হবে। যদি না করি তাহলে আমার আইনের ব্যত্যয় ঘটবে। এই জন্য আমরা বলছি এটাকে আইনের মধ্যে আনতে হবে। আরেকটা কথা এখানে বলে নেই, আজাদ ভাই বলেছেন যে 5 মাস 4.5 মাস আমরা কাজ করেছি, এত সময় কেন? একটু চিন্তা করে দেখা যাবে যে স্বাস্থ্য বিষয়টা কিন্তু অনেক ব্যাপক। অনেক ব্যাপক মানে কি, আপনার রান্নাঘর থেকে শুরু করে খেলার মাঠ বলেন, গাড়ির ঘোড়ার কথা বলেন, মানুষের খেলাধুলার কথা বলেন, মানসিক অবস্থার কথা বলেন, শারীরিক অবস্থার কথা বলেন, পুষ্টির অবস্থার কথা বলেন, বায়ুর পানির এগুলার যে আপনার স্বাস্থ্যকর কিনা, এমন কিছু নাই মানুষের জীবনে যেটা স্বাস্থ্যের মাধ্যমে স্পর্শ করে না। সুতরাং এটা কিন্তু অনেক ব্যাপক ব্যাপার এবং এই জন্য অনেক চিন্তা ভাবনা করতে হয়, অনেক জ্ঞান অর্জন করতে হয়, অনেক দিক দিয়ে চিন্তা করতে হয় যাতে কোনো কিছু বাদ না থেকে যায়। তো এই জন্যই কিন্তু আসলে সময়টা লেগেছে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর জাকির। আমি অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান আপনার কাছে একটু ফিরে আসি। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে এই স্বাস্থ্য কমিশন রিপোর্টে আপনারা দেশ বিদেশের বিভিন্ন এক্সপার্টিস যারা রয়েছেন তাদেরও বিভিন্ন রকম মতামত নিয়েছেন এবং বিভিন্ন দেশের মডেল, যে যারা আসলে স্বল্প আয়ের বা মধ্যম আয়ের যে দেশগুলো স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করেছে উদাহরণ হিসেবে আপনারা উল্লেখ করেছেন। সেখানে উদাহরণ হিসেবে শ্রীলঙ্কার কথা এসেছে, থাইল্যান্ডের কথা এসেছে, ভারত, আরও অনেকগুলো দেশের কথা এসেছে মিয়ান। তো এই যে মডেলগুলো আপনারা লক্ষ্য করেছেন এবং সমন্বয় করেছেন, তার কিছু প্রভাব কি আপনাদের সুপারিশের মধ্যে পড়েছে কিনা? তা তো বটেই, যে যারা এই স্বাস্থ্য কেয়ার দেওয়ার ব্যাপারে উল্লেখযোগ্য অর্জন করেছে, তো তাদেরটা আমরা স্টাডি করে দেখেছি কীভাবে তারা করলো, তাই না? তো সেই জন্য সেটা তো আমরা আমাদের আলোচনায় নিয়েছি, এসে দিয়েছি। এখানে আমি একটি কথা বিশেষভাবে বলবো, পৃথিবীতে যেখানে ইউনিভার্সাল হেলথ কেয়ার আছে, দেখেন আমি উদাহরণ থেকে বলতেছি, ইউকেতে ইউনিভার্সাল হেলথ কেয়ার মানে একেবারে এই পৃথিবীতে ইউনিভার্সাল হেলথ কেয়ার শুরু করেছে তার একটা দেশ হলো ইউকে, দ্বিতীয় মহাযুদ্ধের পরপরই শুরু করেছিল। এবং যে অ্যানিউরিন বিভান যে এটা, এবং আপনারা হয়তো অনেকে জানেন, এটা পাবলিক চাইলেও ডাক্তাররা চায়নি ওখানে, কিন্তু করেছে। তো তারাও কিন্তু এখন হিমশিম খাচ্ছে, কারণ এনাফ বাজেট নাই। কারণ ওই যে মানুষের মধ্যে যদি এটা দেওয়ার ইমোশনাল না থাকে তাহলে করা মুশকিল। এবং সত্যিকার অর্থে যেখানে সাকসেসফুলি দিচ্ছে সেখানে প্রাইভেট হেলথ কেয়ার থাকতে পারে না, কারণ ওই যারা আছে ও একটা রুল করে, আপনি যেমন ধরেন আপনার একটা হার্নিয়া অপারেশন হবে, আপনি ইউকেতে ন্যাশনাল হেলথ সার্ভিসে যান, একটা হার্নিয়া অপারেশন করতে আপনার লেগে যাবে 4 বছর মিনিমাম, বুঝলেন না? তখন মানুষ বাধ্য হয়ে প্রাইভেটে চলে যায়, থাকলেই এটা হয়। কাজে আমাদের প্র্যাকটিক্যালিটি চিন্তা করতে হবে কী করা যায়। সেই জন্য আমরা কিন্তু বলছি প্রাইমারি হেলথ কেয়ার, বুঝলেন না? আর এখানে এ প্রসঙ্গে একটা কথা বলা যায় যে প্রাইমারি হেলথ কেয়ারে আমাদের শিক্ষা বা মেডিকেল শিক্ষা ব্যবস্থাতে জিনিসটা আসতে হবে, ট্রেনিংয়ে আসতে হবে, বুঝলেন না? আমি একটা উদাহরণ থেকে বলি, ধরেন ফ্যামিলি ফিজিশিয়ান, জিপি। আমিও তো একজন ক্লিনিশিয়ান ডাক্তার। তা আমাকে যদি
একটা ডিস্ট্রিক্ট টাউনে বসিয়ে দেন প্রাইমারি হেলথ কেয়ার দিতে, আমি পারবো না তো, কারণ আমি তো একটু স্পেশালাইজড হয়ে গেছি। ওটাও একটা স্পেশালিটি, অবশ্যই প্রাইমারি হেলথ কেয়ারের স্পেশালিটি, সেই কনসেপ্টগুলো আসতে হবে, বুঝলেন না? তার সাথে অনেক কাজ বাকি আছে, বুঝলেন না? কারণ এখন ধরুন টেন্ডেন্সি হলো ডাক্তার হলে সে একটা স্পেশালিস্ট হয়ে যাবে, এবং সত্যিকার অর্থে আপনি খেয়াল করে দেখেন যে একেবারে হাইয়েস্ট লেভেলের স্পেশালিস্ট যখন হয়ে যায়, তারা কিন্তু বর্তমান মন লাইক টেকনিশিয়ান, কথা বলছেন না? আপনার প্রাইমারি হেলথ কেয়ার দেয় যারা, তারা কিন্তু মোর অফ জাজমেন্টাল ইস্যু আছে না, অ্যাজ এ হোল একটা ওভারঅল নলেজ দরকার। সে নিশ্চয়ই নিউরো সার্জারি করতে পারবে না, না তার সে নিউরো সার্জন হয়ে যাবে, কিন্তু না, কিন্তু তারও ওটাও একটা স্পেশালিটি। আমি বলতেছি এইসব কনসেপ্টগুলো আসতে হবে এখন। এটা যদি সরকার অ্যাকসেপ্ট করে নেয়, নেওয়া তো নির্ভর করে পাবলিকের ডিমান্ড, আপনারা যারা মিডিয়ার সাথে জড়িত আছেন আপনাদের ডিমান্ড, তাহলে পরে আমরা অনেক ডিবেট করেছি যে এটা অ্যাচিভেবল টার্গেট করতে পারবো। এবং এটা একটা, এই যে এখন চিকিৎসা নিতে যে অনেক লোক ফ্যামিলি সর্বশান্ত হয়ে যায়, ক্যাটাস্ট্রফিক এক্সপেন্সে পড়ে যায়, আউট অফ পকেট এক্সপেন্সে, সেটা বহুলাংশে রোধ পাবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট ইস্যু আমি এখানে বলতে চাই, ফাইন্যান্স একটা ইস্যু। এখানে কিন্তু আমরা যে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করছি, যেটা আমরা করেছি, তো তাতে কিন্তু সবাই কিন্তু এই যে কথাটা আমরা বলেছি যে 5% অফ জিডিপি, এটা কিন্তু ওরাই প্রপোজ করছে। এবং তারা যে আমাদের সাথে বসছে, তারা বলছে তাদের স্ট্যান্ডিং কমিটিতে আলাপ করে আসছে, তার মানে পার্টির ডিসিশন, বলছে 5%। বরং আমরাই বলছি যে আপনাদের সাথে কথা হচ্ছে, এটা কিন্তু অন রেকর্ড না, এবং আপনি 5% বলছেন বলে এই মুহূর্তে 5% পারবেন তা মনে হয় না। তাহলে আমরা বলি যে কিন্তু পারাতে যাবে যদি আপনি হেলথকে, ইফ ইউ সি নট অনলি এলিভিয়েটিং সাফারিং অফ এ পারসন, এটাই খালি না দেখেন, দেখেন যে ইট ইজ এন স্ট্র্যাটেজি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, তাহলে আপনার 5% অফ জিডিপি উড বি ভেরি অ্যাকসেপ্টেবল। যে কারণ আপনার জনগণের স্বাস্থ্য ভালো থাকলেই তো আপনি কন্ট্রিবিউট করতে পারবে, ওর নাম হলো ইকোনমিক ডেভেলপমেন্টে, বুঝলেন না? সুতরাং 5% শুনে অনেকে ঘাবড়েই যাচ্ছে, বুঝলেন না? আমরা বলছি এখন যেটা আছে এটা তো কত 0.74% অফ জিডিপি, বুঝলেন না? মানে আমার মনে হয় ওয়ান অফ দ্য লোয়েস্ট তো বটেই, লোয়েস্ট ইন দিস রিজন, বুঝলেন না? আমাদের থেকে গরিব দেশ হয়েছে বেশি। এই ব্যাপারটি আসলে আপনারা খুব চমৎকারভাবে তুলে এনেছেন। আমরা দেখেছি 5% জিডিপির সুপারিশ করা হয়েছে, এবং না এটা কিন্তু পাবলিকের চাহিদা, যেটা জনমত জরিপে, এবং পলিটিক্যাল পার্টিদের প্রপোজিশন। তারা, আমি তো দেখলাম বিএনপি যে এই ম্যানিফেস্টো করছে, তার মধ্যে 5%। জি, না এটি তাহলে আসলে আমরা প্রত্যাশা রাখি যে সামনের কি অবস্থা হয় সেটা দেখি। আমরা আলোচনা যাব, বিশেষ করে স্বাস্থ্য সবার অধিকার এই বিষয়টি নিয়ে আমরা আসলে আপনাদের সাথে দারুণ আলোচনা করছি। ফিরে আসবো একটু পর, একটু বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, আজকের এই স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করে স্বাস্থ্য যে সবার অধিকার এই বিষয়ে আলোচনা করছি। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিপোর্টটি গতকাল প্রদান করা হয়েছে, তার প্রেক্ষাপটে স্বাস্থ্য সবার অধিকার এই প্রসঙ্গে আলোচনায় আজকে আমরা যুক্ত আছি জাতীয় অধ্যাপক ডক্টর এ কে আজাদ খান এবং ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন দুজনের সঙ্গে। আমি ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন, আপনার কাছে বিরতির পর বলছিলাম যে প্রসঙ্গটি নিয়ে ফিরে আসব, যে স্বাস্থ্য সবার অধিকার, এই অধিকারের বিষয়টিকে আপনারা আরও বেশি সুসংহত করেছেন, সেটিকে সংবিধান প্রণয়নের আইনের মাধ্যমে এবং সেটিকে লেজিসলেশনে পাঠ করার ক্ষেত্রে।
এই অধিকারটিকে বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবায় এবং স্বাস্থ্যসেবায় আপনি কাজ করেছেন মূলত, এই জায়গাটিকে মাঠ পর্যায়ে মানে ইমপ্লিমেন্টেশন একেবারে যদি আমরা প্রায়োগিক জায়গায় আনতে চাই, তাহলে কি কি চ্যালেঞ্জের মুখে আসলে আমাদেরকে পড়তে হবে? আমরা তো আসলে রিপোর্ট দেখেছি, রিপোর্ট অনেক হয়েছে, কিন্তু আসলে বাস্তবিক মানে ইমপ্লিমেন্টেশনে আমাদের বাধা কোথায়? আপনি যেটা বলতে চাচ্ছেন হয়তো পরিষ্কার করে বলেননি, যে সংস্কারের যে কোনো সংস্কারকে বাস্তবায়ন করতে গেলে কতগুলো সমস্যা হয় এবং পৃথিবীর কোনো সংস্কারে 100% মানুষ একমত হয়েছে এরকম কোনো ইতিহাস নাই। এখানেও কিছু বিরোধিতা থাকবে, কারণ কারো লেজে পা পড়বে। সুতরাং এটা আশা করা বাতুলতা যে সবাই খুব খুশি হয়ে উৎফুল্ল হয়ে এটাকে অভিনন্দন জানাবে। এখন চ্যালেঞ্জ যেটা আছে, দেখেন আমি এর আগে বোধহয় একবার বলেছিলাম যে মাও জেদুং বলেছিলেন যে পাওয়ার কামস থ্রু দ্য ব্যারেলস অফ গানস, কিন্তু গান কিনতে পয়সা লাগে। এটা হলো মূল চ্যালেঞ্জ, যে আমরা যে যতগুলো স্বাস্থ্যসেবা দেব মান পরিমাণ যথার্থভাবে, সেটার জন্য আমার অর্থের প্রয়োজন। এবং একটু আগে আজাদ ভাই বলেছেন যে অর্থের পরিমাণ যেটা আছে আমাদের দেশে খুবই নগণ্য। স্বাস্থ্য যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্টস, এই ধারণাটা আমাদের মধ্যে এখনো ঢুকে নাই। মানে এইটার যে একটা প্রচুর ডিভিডেন্ড আছে, এইটা আমাদের স্বাস্থ্য সেবাটা, পুষ্টি, এগুলো একেবারে ইন্টারজেনারেশনাল ইফেক্ট হয়। আমি যদি একজনকে যদি শিখিয়ে দিতে পারি, এক মা বাপকে, তার সন্তানের কাছে এটা যাবে, সন্তানের কাছ থেকে তার পরবর্তী সন্তানের কাছে যাবে। আর যদি স্বাস্থ্য যদি ভালো থাকে, মানে মানসিক শারীরিক স্বাস্থ্য ভালো থাকলে, তাহলে উৎপাদন বাড়বে। তো এই যে ইকোনমিক যে সাইকেলটা আছে, ওর মধ্যে যে স্বাস্থ্যের ভূমিকা, এইটা আসলে অনুধাবিত হয় না আমাদের দেশে, যে জন্য ঠিকমতো অর্থায়ন হয় না। এখন একটু আগে আপনি আজাদ থেকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা বিভিন্ন দেশের বা বিভিন্ন অভিজ্ঞতা, তথ্যগুলো, ডকুমেন্টগুলো, পরিকল্পনাগুলো আমরা বিশ্লেষণ করেছি, আমরা পড়েছি, আমরা দেখেছি। উনি ইংল্যান্ডের কথা বলেছেন। ইংল্যান্ডে যেটা ট্যাক্স থেকে দেওয়া হয়, সমগ্র দেশের মানুষকে এক সোর্স থেকে দেওয়া হয়, রেভিনিউ, ট্যাক্স থেকে। আবার জার্মানিতে কিন্তু যারা কাজ করে তাদের কর্মী এবং যারা কর্মীদেরকে নিয়োগ করে তারা কিন্তু সমান সমান অর্থ দিয়ে তাদের হেলথ কভার করে। বাকি যারা কাভার হয় না তাদেরকে সরকার অর্থ দেয়। তো বিভিন্ন ধরনের ডিজাইন আছে। যেমন ভারতে আয়ুষ্মান ভারত আছে, সেখানে তারা প্রতি পরিবারের জন্য 5 লাখ টাকা ধরে রেখেছে স্বাস্থ্যসেবার জন্য। আমাদের এখানে আমাদের হয়েছে, পাইলটিং হয়েছে, আপনারা জানেন, টাঙ্গাইলে 50,000 টাকার একটা প্যাকেজ। এখান থেকে আমরা জ্ঞান নিয়েছি এবং সেটাকে আমরা কিভাবে অর্থায়ন করা যায় সেটা আমরা একটা কৌশল আমরা করেছি, বর্ণনা করেছি। তার মধ্যে যেমন আমরা বলেছি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা নেওয়া যায়। তারপরে সিন ট্যাক্স, যেমন তামাক বা অস্বাস্থ্যকর খাবার পানীয় যেগুলো আছে, যেখানে লবণ, চিনি, ট্রান্সফ্যাট যে প্যাকেজের মধ্যে যে খাবারগুলো হয়, এগুলো কিন্তু অস্বাস্থ্যকর। তার এই সমস্ত এগুলোকে নিরুৎসাহিত করার জন্য ওখান থেকে একটা ট্যাক্স নিতে হবে। এইভাবে বিভিন্ন, তারপর জনগণ যদি কেউ দান করতে চায়, তো এইগুলোকে কিন্তু ঢুকাতে হবে স্বাস্থ্য সেবার দিকে। তাহলে আমার যে প্রাথমিক যে চ্যালেঞ্জটা অর্থ, সেটার একটা ব্যবস্থার জন্য আমরা বলেছি। আর এটা যদি হয় তাহলে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার জন্য যে অর্থটা সেটা হয়ে যাবে। আমরা বলছি যে প্রতি বছর আপনার বাৎসরিক যে উন্নয়ন পরিকল্পনা আছে, সেখানে 15% স্বাস্থ্যের জন্য দিতে হবে। এখন দেওয়া 5 ভাগ, কখনোই 5 ভাগের উপরে স্বাধীনতার পরে দেওয়া হয়নি। আমরা বলছি 15% না দিলে কিন্তু হবে না। আপনি মুখের কথা বলবেন আপনি বলবেন তার মৌলিক দায়িত্ব, কিন্তু আপনি সেই অনুযায়ী দায়িত্ব পালনের জন্য যে পদক্ষেপ সেটা নেবেন না, সেটা দেওয়া হবে না। তাহলে এইটা আমরা বলেছি 15% নিতে হবে। উনি তো জিডিপির কথা বলেছেন, এটি বলেছেন, এবং অর্থায়নটি আসলে গুরুত্বপূর্ণভাবে এসেছে। আমি অধ্যাপক ডক্টর একে আজাদ খান আপনার কাছে একটু গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে জানতে চাই। সেটি হচ্ছে যে একটি দ্বিতীয় অংশটি ছিল নেতৃত্ব, সুশাসন ও কর্মসংস্কৃতি, মানে আপনারা যে রিপোর্টটি পেশ করেছেন তার একটি অংশে।
এবং এই যে স্বাস্থ্য খাতে দুর্নীতি প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু রয়েছে, যে আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেটি দেয়া হচ্ছে সেটি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে না, অনেক ক্ষেত্রে অর্থ ফিরে যাচ্ছে, আবার আমরা ধারণা করছি যে যথাযথ অর্থ দেয়া হচ্ছে না। এই যে এই দেয়া না দেওয়ার যে সংস্কৃতি এবং ক্রয় এবং বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, এই ক্ষেত্রে কি আপনারা খুব গুরুত্বপূর্ণ কোনো সুপারিশ করেছেন কিনা? হ্যাঁ, যেটা আমরা তো একটা যেমন সুপারিশ করেছি যে ক্রয়তে মোর ট্রান্সপারেন্সি আনা, ডিজিটাল অনলাইন প্রক্রিয়া ব্যবহার করা, বিভিন্ন জি। কিন্তু আসল কথাটা হলো যে এই যে সংস্কৃতি যে আমরা দুর্নীতিবাজ হব না, এটা খালি সমাজের একটা অংশ দিয়ে আপনি পারবেন। এটা সমাজকে সবকেই আমাদের সেই কালচারে আসতে হবে। কিন্তু বেসিক কথাটা হলো কি, যে কোনো সমাজে শিষ্টের পালন আর দুষ্টের দমন ছাড়া তো কিছু হয় না। যদি আপনি করাপশন করেও আপনি তার পানিশমেন্ট না পান, আর ভালো কাজ করলে তার পুরস্কার না পান, তাহলে সংস্কৃতি গড়ে উঠবে না তো, তাই না? হেলথ তো যেহেতু মানুষের ডে টু ডে লাইফের অংশ, সেদিন মানুষের নজরে পড়ে। সুতরাং আমাদের পলিটিক্যাল উইল, পলিটিক্যাল কালচার, সমাজের মানুষের আশা আকাঙ্ক্ষা সব সবগুলি মিলে আসবে। কিন্তু এটা করা সম্ভব, এটা তো অসম্ভব তা তো না। জি। পৃথিবীতে বহু উদাহরণ আছে, মানে যে উদাহরণটা সবাই কোট করে এখন, ধরেন সিঙ্গাপুর কতগুলো জায়গা, এবং ঘনবসতি বলছেন যে সিঙ্গাপুর তো বাংলাদেশের চাইতে ঘনবসতি, তাই না? ঢাকার চাইতে বেশি না, কিন্তু বাংলাদেশের চাইতে তো বেশি। এবং তাদের কোনো ন্যাচারাল রিসোর্স কি আছে? তাদের তো পানিও তো কিনে খাইতে হয়, তাই না? ল্যান্ড রিক্লামেশন করবে, সেটাও তাদের তো আর মাটি নেই, সমুদ্রের নিচ থেকে তুলতে হবে বা অনেক দূরের থেকে অন্য দেশ থেকে কিনে আনতে হবে। কিন্তু তাও, এবং সত্যিকার অর্থ বলতে গেলে সেই লীগ ওয়ানের শুরুর থেকে তারা তো এক জাতীয় ডিক্টেটরশিপের মধ্যে ছিল, কিন্তু ওই ডিক্টেটরশিপ তারা কিন্তু পলিটিক্যাল উইল অফ দি পিপলকে দিয়ে ভেটিং করিয়ে নিয়েছে, যে আমি হইলে আমি এটা করব, যে রাস্তায় যদি তুমি ময়লা ফেলো তাহলে পরে এত টাকা ফাইন করবো, এত বেত মারি দেবো, তাই না? এটা কিন্তু ম্যান্ডেট নিয়েছে, এবং ডিক্টেটরিয়াল ম্যান্ডেট নিয়েছে। তো সুতরাং আমাদের এই কালচারটা এটা পরিবর্তন করতে হবে। আমি আপনার কাছে ফিরবো, তার ডাক্তার আবু জাকির হোসেন আপনার কাছে একটু আসতে চাই। এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে যে রেফারেল সিস্টেম। বিশেষ করে আপনারা বলেছেন যে ফ্যামিলি ফিজিশিয়ান বা জিপি জোন, মানে বাইরের যে এনএচএস ট্রাস্টের বা অন্যান্য যে উদাহরণগুলো দিয়েছেন, যে একটি এলাকা ভিত্তিক জিপি থাকবেন, তার মাধ্যমে রেফারেল হয়ে পরবর্তী যে সেবা বা টারশিয়ারি বা সেকেন্ডারি লেভেলে উনি যাবেন। এই জায়গাটি আমাদের ইমপ্লিমেন্ট করতে আসলে আপনারা কিভাবে দেখেছেন? এটা কি সম্ভব আমাদের এখানে ইমপ্লিমেন্ট করা? আসলে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রেফারেলটা অনেকগুলো কারণে খুব গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়। একটা হলো যে উপরের প্রতিষ্ঠানগুলোতে, স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে যাতে জটিল রোগীদেরকে সময় দিয়ে দেখা যায়, তাহলে সেবার মানটা উন্নত হবে। আর আরেকটা হলো যে রেফারেল থাকলে পরে তাহলে নিচের দিকে যে সেবাটা পাবে ওটা কিন্তু দক্ষভাবে দেওয়া যাবে। তবে কতগুলো শর্ত আছে। একটা হলো রেফারেল হবে প্রাথমিক স্বাস্থ্য ওই স্তর থেকে, তাহলে ওইখানে এমন ব্যবস্থা করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে করে জনগণের একটা আস্থা থাকে যে আমি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গেলে আমার যে প্রয়োজনীয় সেবা সেটা পাবো, আর এরপর পরে যদি জটিল কোনো ধারণা হয়, অবস্থা হয়, তাহলে আমাকে উপরের দিকে রেফার করা হবে। এই যদি আস্থায় তৈরি করা যায়, তখন তারা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় যাবে। তো এইটা আমরা করেছি। এই জন্য প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার যে স্তরগুলো, সেগুলোকে শক্তিশালীর কথা আমরা বলেছি। আরটা হলো যে কেউ সরকারি উচ্চ স্তরের হাসপাতালে চলে যাবে, এখন যেভাবে যায় সর্দি কাশি জ্বরের জন্য, সেটা যেতে পারবে না। এখানে দুটো বিষয় আছে। একটা হলো রেফারেল না নিয়ে গেলে তাকে দেখা হবে না, আর যদি সে জোরাজুরি করে তাহলে তাকে প্রাইভেট হাসপাতালে যেভাবে দেখা হয় তাকে ওভাবে দেখা হবে। আর আরেকটা হলো যে যদি আমি রেফারেল সিস্টেম করি, তাহলে যেটা রেফারেল সেন্টার
ওখানে কিন্তু যথেষ্ট আপনার সেবা দেওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, দক্ষতা থাকতে হবে। আমি যদি উপজেলা থেকে জেলায় পাঠাই, জেলাতে যাতে করে সবগুলা প্রয়োজনীয় সেবা দেওয়া যায়। এই জন্য আমরা বলছি জেলাতে উচ্চস্তরে টার্সিয়ারি পর্যায়ের যে সেবাগুলো ওগুলো জেলাতে যাতে দেওয়া হয়, যাতে এর উপরে যাওয়ার প্রয়োজন খুব কম হয় এবং খুবই ধরনের জটিল যেগুলো সেগুলো শুধু আরও উপরে দিকে যায়। তো রেফারেলের এই কতগুলো বিষয় আছে। তার আগে আমি আরেকটা কথা বলে নেই, আমরা যে সেবাগুলোর বাস্তবায়নের কথা বলেছি এখানে কিন্তু একটা আপনার লাইন আপ থাকবে। যেমন আমরা আগেই বলেছি ইউনিয়ন পর্যায়ে কিন্তু প্রাথমিক স্বাস্থ্য পর্যায়ের কেন্দ্র হবে এবং ওটাকে শক্তিশালী করতে হবে। যেমন আমরা বলেছি 2 জন চিকিৎসক দিতে হবে, 1 জন নার্স দিতে হবে, 1 জন মিডওয়াইফ দিতে হবে, 1 জন প্যারামেডিক দিতে হবে, ল্যাব টেকনিশিয়ান দিতে হবে, এই ধরনের কিছু। আর কমিউনিটি ক্লিনিকের সাথে একটা লিঙ্ক থাকবে, পুরো সবগুলো একটা চ্যানেল থাকবে এবং সবগুলো হাসপাতালে 24 ঘন্টা 3টা জিনিস খোলা থাকবে, ঔষধের ফার্মেসি, ব্লাড ব্যাংক এবং রোগ নির্ণয়ের যে ল্যাবরেটরি। এটা কিন্তু বড় বড় হাসপাতালে 24 ঘন্টা খোলা থাকবে। তাহলে রেফারেল সার্ভিস নিতে যারা আসবে তারা এমন অবস্থায় না পড়ে যে এখন তো বন্ধ হয়ে গেছে, এখন তো দেওয়া যাবে না, এই উত্তর যাতে না আসে। জি, এটি আমরা গুরুত্বপূর্ণভাবে নিলাম। আমরা একেবারে শেষের দিকে ডক্টর ইকরাজাত খান, আমরা একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে স্বতন্ত্র স্বাস্থ্য কমিশন গঠন এবং স্বতন্ত্র যেটা বাংলাদেশ হেলথ সার্ভিসের আপনার কথা বলেছেন, সেটি আসলে কেন আপনারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন? মানে একেবারে প্রথম দিকে সুপারিশের প্রথম দিকে 2টি জায়গা আছে, এটি কি একদম কেন্দ্রীয়ভাবে সমন্বয় করার জন্য বা কি ধরনের বড় ধরনের পরিবর্তন আসলে আপনারা চাচ্ছেন? এটা একটা মৌলিক পরিবর্তন আমাদের সেটি জিজ্ঞেস করছি। কমিশনের দায়িত্ব হলো ওভার শেয়ারিং করা। আমরা বলছি যেমন ধরেন তারা লাইন ঠিক করবে, জিনিসটা ঠিক ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা দেখবে, তারা তেমন কোনো এক্সিকিউটিভ পাওয়ার হোল্ড করছে না, কিন্তু ওই কমিশনের বিগ মরাল পাওয়ার এবং তারা যারা হেলথের বা হেলথ কেয়ারের সম্বন্ধে জ্ঞান রাখে, অভিজ্ঞতা আছে, তারাই এই কমিশনে থাকে। মাস্টার অফ অল ট্রেড, জ্যাক অফ অল ট্রেড, মাস্টার অফ নান, তা দিয়ে হবে না এটা, এই কাজটা। এবং তারা আনসারেবল টু দি হেড অফ দি গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট, তাহলে ইমপ্লিমেন্টেশন হবে। আর যে হেলথ কেয়ার ডেলিভার করছে, স্বাস্থ্য ডেলিভারি, সেটা একটা জাতীয় হেলথ অথরিটি, সেটাকে আমরা বলছি যে এটা এখন সব জায়গায় ঢাকাতে আসতে হচ্ছে, তাই না? বাংলাদেশ দেশটা সাইজে ছোট, দেশটা তো ছোট নয়, 17-18 কোটি লোক, তাই না? হোল ইউরোপের সমান লোক। তাহলে এটা যদি ঢাকা এক জায়গায় করে দেন তাহলে এখান থেকে পোস্টিং ট্রান্সফার করছে, তাই। সুতরাং আমরা এটাকে ডিসেন্ট্রালাইজ করে, ধরেন ডিজি, তো ডিজি প্রত্যেকটা যেখানে ডিসেন্ট্রালাইজ করে সবখানে আলাদা ডিজি থাকবে এখন। এবং এখন বর্তমানে তো একটা অদ্ভুত সিস্টেম যে একটা, আমি ইংলিশটা বলছি, ডাইরেক্টরেট একটা মিনিস্ট্রি, এতে কার্যের গতিশীলতা আরও কমে যায়, তাই না? তো 2টা থাকার দরকার নাই, তো একটা হয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে আমরা যেটা করছি এটা ওভারনাইট ইমপ্লিমেন্ট করে ফেলতে পারবে না, করতে তো এই সিস্টেম থেকে অন্য সিস্টেমে যাইতে তো একটা ওভারল্যাপিং টাইম লাগবে, ইন্টারমিডিয়েট ট্রানজিশন টাইম লাগবে, কিন্তু কাজটা শুরু হোক এখন থেকে। আমরা অর্ডিন্যান্সের কথা বলেছি, কতগুলো কাজ। আমি একেবারেই আপনার কাছে একেবারে শেষ মুহূর্তে একটা রিমার্কস চাচ্ছি আর কি, একেবারে 10 সেকেন্ডের মধ্যে। সেটি হচ্ছে যে এই যে স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিপোর্টটি, সেটি আসলে কতখানি বাস্তবসম্মত? এটা 100% বাস্তবসম্মত। এখন কেউ যদি ইচ্ছা করে করবে না তাহলে আলাদা কথা। আমি এখানে পলিটিক্যাল উইল ইম্পর্টেন্ট, পলিটিক্যাল উইল। এক্স্যাক্টলি আরেকটা কথা বলে নেই, যেটা আসলে আমি পরে ভাবছিলাম বলবো, যে আমরা কিন্তু রোগ প্রতিরোধের উপরে প্রচুর গুরুত্ব দিয়েছি, গবেষণা অনেকগুলো বিষয় আমরা আসতে পারিনি আসলে, এগুলোর উপরে আমরা জোর দিয়েছি। এবং এই জন্য আলাদা একটা জনস্বাস্থ্যের জন্য আলাদা একটা অবকাঠামো, একজন আলাদা অধিদপ্তর করার কথা আমরা বলেছি। জি, আর যে অসংখ্য ধন্যবাদ ডক্টর জাকির হোসেন এবং অসংখ্য ধন্যবাদ প্রফেসর। ধন্যবাদ আপনাকে আমাদের ডাকার জন্য। নিশ্চয়ই এই বিষয়ে আরো আলোচনা হবে, অনেক বিষয়, বড় বিষয়। সুপ্রিয় দর্শক, আজকে আমরা স্বাস্থ্য সবার অধিকার এই প্রসঙ্গে গতকালই মাত্র জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশনের যে রিপোর্টটি, তার উপর ভিত্তি করে আজকের আলোচনা। সংস্কার কমিশনের প্রধান যিনি ছিলেন তিনি এবং সঙ্গে সদস্য ডক্টর জাকির হোসেন আমাদের সঙ্গে ছিলেন। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে যে স্বাস্থ্য
এই সংস্কারের একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে উঠে এসেছে এবং যে আমরা বলবো যে যে এক্সিস্টিং বা আমাদের প্রচলিত যে স্বাস্থ্য ব্যবস্থাটি রয়েছে সেটিকে ঢেলে সাজানো, মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যকে সবার জন্য একেবারেই ম্যান্ডেটরি বা একেবারেই বিনামূল্যে সবাই পৌঁছে দেওয়ার জন্য যে ম্যান্ডেটটি ওনারা প্রকাশ করেছেন সেটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ হিসেবে, একই সঙ্গে স্বতন্ত্র স্বাস্থ্য কমিশন এবং স্বতন্ত্র স্বাস্থ্য সেবার যে জায়গাটি বলেছেন সেটিও একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশা করছি যে এই স্বাস্থ্য কমিশন রিপোর্ট আমাদের জন্য ভালো বয়ে নিয়ে আসবে।